আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে হাফিজ কবিরাজ 26 এর সাথে যুক্ত আছেন, আমার সাথে যুক্ত আছেন, তাদের সকলেরকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমিও ভালো আছি এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু বসে আপনাদের সামনে বসে কিন্তু কোনো একটা ভয়ানক স্থানে সমস্যার সমাধানের জন্য হাজির হয়েছি। অনেক ভাই কমেন্টস করে যে ভাই আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। আসলে ভাই অনেক প্রেসারে অনেক সমস্যার কারণে প্রতিনিয়ত নিয়মিত ভিডিও করতে আসতে পারতেছি না। আন্তরিক দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভাই আপনারা হাজার হাজার মানুষ, আমি কিন্তু একা হাফিজ কবিরাজ। সবাই মোটামুটি আল্লাহ তাআলা ক্ষুদ্র মানুষ হিসাবে সবাই মোটামুটি অনেক ভালোবাসা দিচ্ছেন। অনেক ভালোবাসায় আমি ধন্য হচ্ছি। তো অনেক মানুষ কমেন্টস করেন যে ভাই সবচাইতে ভালো লাগে ওইটাই যে ভাই আপনার ভিডিওর জন্য অপেক্ষায় বসে থাকি ভাই অধীর আগ্রহে। আপনি কখন ভিডিও ছাড়বেন সেই ভিডিওটা আমরা দেখব, আরামে নিরিবিলি ঘুমাবো। এইসব মানুষকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করি, সর্বসময় এই দোয়া করি আমি। আপনারা ভালো থাকলেই কিন্তু আমিও ভালো থাকবো। আপনারাই কিন্তু আমার একটা পরিবারের অংশ এখন। এই পথ চলতে চলতে অনেক দূর যাওয়ার আশা আছে। আল্লাহ তাআলা কতদূর নেবে জানি না। তবে আপনাদের ভালোবাসা যদি পাই অনেক দূর যেতে চাই। আর আপনারা, আমি জানি আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন আমাকে। আর এই ভালোবাসাটা আমি সারা জীবন পেতে চাই আপনাদের কাছ থেকে, সারা জীবন গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা আমাকে যেন সর্বসময় সঠিক পথে সঠিকভাবে এই আপনাদের মাঝে এইভাবে সর্বসময় রাখেন। তো বিষয় হচ্ছে গত ইনভেস্টিগেশনটা আপনারা দেখছিলেন, অনেক মানুষ দেখছেন। তো এই ইনভেস্টিগেশনটার পরে কিন্তু অনেক সমস্যা হয়েছে এবং আমি সেখানে আজকেও গেছিলাম। যাওয়ার পরে উনি আমাকে বলছে ওই বাড়ির আশেপাশের যেসব, ওই জায়গার যে আশেপাশে যেসব মানুষজন আছে সবাই কিন্তু আমাকে বলছে যে ভাই আপনি এখান থেকে যাওয়ার পর থেকে কিন্তু অনেক রকমের সমস্যা আমাদের মাঝে আবার হয়েছে। তো ইনশাল্লাহ আমি দু একদিনের মধ্যেই আবার ওই জায়গাতে যাব। যাওয়ার পরে ওই জোড়া তাল গাছ সহ ওই যে জায়গা, যে যে পরিদর্শন আপনারা দেখছিলেন ইনভেস্টিগেশনে, হালিমের উপর কিভাবে আক্রমণ হয়, হালিম আছে মোটামুটি, এখনো ভালো আছে। যাই হোক, আজকেও আসছে, তাকে কিন্তু আমি ক্যামেরার বাইরে রাখছি। আজকে আমার সামনে আছে মনসুর, ক্যামেরা এবং লাইটে আছে মিরাজুল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, পাশে বসে আছে হালিম। আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডার মধ্যে, জানেন আমাদের উত্তরবঙ্গে অনেক কিন্তু ঠান্ডা, শীত, অনেক শীত। তারপরে কিন্তু আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। আর মূলত যদিও মানে আসবো না একটা ভাব ছিল, কিন্তু এই যে যে জায়গা, আমি যে জায়গাটায় বসে আছি এই পাশে কিন্তু একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, এবং এই পুকুরের মাটি কেটে পাশেই কিন্তু একটা বাড়ি আছে। ওই বাড়িটায় ভিটা মাটি করছে। ওই বাড়িটার ভিটা বানানোর জন্য এই পুকুর থেকে মাটি কাটছে। ওই পাশেই আছে কিন্তু একটা বট গাছ। বট গাছটা আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো। তো মূলত এই জায়গাটা মাটি কাটার আগে আমাকে যতটুকু বলছে যে ভাই মাটি কাটার আগে কিন্তু আমার ওয়াইফ, বউটা মারা যায়। কি কারণে মারা যায় আজ পর্যন্ত জানি না, কিন্তু এরকম অনেক রকম কথা আমার ওয়াইফ আমাকে আগে বলতো। উনার হাজবেন্ডকে বলতো যে আমি এরকম আজে বাজে স্বপ্ন দেখতাম, আজে বাজে বিভিন্ন রকম স্বপ্ন দেখতাম। এরকম কারোর জীবনে ঘটছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে অন্যরকম একটা কৌতূহল মতো লাগলো যে এখানে নাকি কোনো কিছু থাকে, ওই জিনিসটাই তার ওয়াইফকে মারছে এবং উনার ওয়াইফকে সবসময় লোভ দেখাইতো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। ইনশাল্লাহ এখানে আমি আসার পরে আমার উপস্থিতি কিন্তু ও টের পাইছে এবং আমিও তার উপস্থিতি যে এখানে আছে সেটা কিন্তু আমি টের পাইছি। টের পাওয়ার পরে কিন্তু ওই পাশে বসার কোনো প্লেস নাই, জায়গা নাই, এবং ওই পাশে উনার বাড়ি। বলছে যে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার বাড়ির মধ্যে আমি বসতে দিতে পারবো না, কারণ আমি জানি না আপনি এটা সমাধান করতে পারবেন কিনা। পরবর্তীতে আপনার উপর রাগান্বিত হয়ে আমাকে অনেক ধরনের ক্ষতি করবে। তাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আপনি যদি একটু মানে
ওই ওই পাশে গিয়ে, মানে ওনার বাড়ি হচ্ছে আপনার দক্ষিণ ওই উত্তর পাশে, আমরা আসছি কিন্তু দক্ষিণ পাশে। তো দক্ষিণ পাশে গিয়ে যদি আপনি ভিডিওটা করেন তাহলে আমার সর্বোচ্চ ভালো হয়। তো যাই হোক, উনি কিন্তু আসবে ভিডিওর লাস্টে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না আর। দেখি এখানে কি আছে সেটাকে হাজির করার জন্য আমি চেষ্টা করি, এবং কি কারণে এখানে থাকে সেটাও জানার চেষ্টা করব। আর বিগত দিনে কি ঘটছে সেটাও কিন্তু জানার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন আজকের কাজটা যেন সঠিকভাবে করতে পারি। রেডি আছো? জি। আসনে যদি এসে থাকেন, সুন্দরভাবে আমার সাথে বেয়াদবি না করে কথা বলবেন। আমি জানি আপনি আসছেন, আপনার উপস্থিতি আমি টের পাইছি। আমি জানি আপনি আসছেন, আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন। আপনার সাথে আমি কথা বলার জন্য এখানে আসছি। কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনি কে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রচন্ড ঠান্ডা ভাই, আমার পায়ে তো প্রচন্ড ঠান্ডা লাগতেছে। সুন্দর একটা সালাম দিলেন, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আপনি আমার সামনে আসছেন, সুন্দরভাবে কথা বলবেন। আপনার সাথে সুন্দরভাবে কথা বলে আমি এখান থেকে চলে যাব। আপনি কে? আপনি এখানে কেন থাকেন? এই দুইটা প্রশ্ন উত্তর দিবেন, আমি এখান থেকে চলে যাব। আপনি কে সেটা বলেন এখন। আপনি এখানে কেন আসছেন? আমি এখানে কেন আসছি সেটা কি আপনাকে বলা লাগবে? আপনি এখানে কি কারণে থাকেন সেটা বলেন আমারে। আমি কি আপনাকে এটা বলবো আমি কি কারণে থাকি? আপনাকে বলবো কেন? আমার সামনে এসে সুন্দরভাবে কথা বলতেছেন, এতেই আমার অনেক ভালো লাগতেছে। তো বিষয় হচ্ছে, আমি আপনাকে যে কারণে ডাকছি, আপনি এই জায়গাটার মধ্যে কেন থাকেন, কি কারণে থাকেন, আর এই যে আশেপাশে যে সমস্যাগুলো হয় এগুলা কি কারণে করেন, এটা তো আপনি ছাড়া কেউ, অন্য কেউ করে না। আমিই তো করব। কি আমি ছাড়া কারণে কে করবেন? করবে? এই আশেপাশের মানুষ কি আপনার কোনো ক্ষতি করছে? অবশ্যই করছে। কেউ কোনো ক্ষতি করে নাই আপনার। করছে। অনেক ক্ষতি করছে আমার। আপনিই তো সবার ক্ষতি করতেছেন। আমি কোনো ক্ষতি করি নাই। আপনি ক্ষতি করেন নাই? না। আপনি অনেক বড় ক্ষতি করছেন। আমি এখানে আসার পরেই বুঝতে পারছি যে এইসব ক্ষতি আপনি ছাড়া কেউ করে নাই। সেটা তো আমি জানি। আপনিই তো ক্ষতি করছেন। আপনি ছাড়া তো অন্য কেউ ক্ষতি করে নাই এরকম ক্ষতিগুলা। আপনি ছাড়া কে করছে এসব ক্ষতি? সবই জানেন তো কেন আসছেন? আমি যাই যেখানে সমস্যা হয়, সেখানকার সমাধান করার জন্যই আমি যাই। ঠিক আছে? আপনি যে সমস্যাগুলো করেন, এই সমস্যার সমাধান করার জন্যই তো আমি আসছি আপনার কাছে। তো মূলত আমি আপনাকে যে কারণে ডাকছি এখন সেটা বলতেছি। আপনি এই জায়গায়, এই পুকুর পার এবং পুকুরের মাঝখানে যে আপনি থাকেন বা পুকুরে আপনি থাকেন, এই বাড়িওয়ালা বা পুকুরওয়ালা আমাকে বলছে যে, ভাই, এই জায়গাটা সমতল জায়গা ছিল। অনেক বছর আগে আমি পুকুরটার মাটি কেটে আমি একটা ভিটা করি। ভিটার পরে বাড়ি করি। বাড়ি করার পর থেকেই মানে সমস্যাগুলো প্রতিনিয়ত ঘটে। তো যাই হোক,
আমি তো নিষেধ করছিলাম এখানে পুকুর কাটতে। আপনি নিষেধ করার কে? হুম? আমি এখানে থাকি, এই কারণেই তো বলছিলাম। এটা কি আপনার জায়গা, না আপনার বাপের জায়গা, না আপনার 14 বংশের কারো অন্য কারোর জায়গা? আমাদের কোনো নিজস্ব জায়গা লাগে না, যেখানে যাই সেখানেই আমাদের জায়গা। তাহলে এই যে পরের জায়গা, যে আপনি বলেন যে আমার জায়গা, জায়গা তো কারোরই মানে আমার না, জায়গা কিন্তু কারোরই না। আজ হয়তো বা আমরা ক্ষণিকের বাসিন্দা, সবাই চলে যাব কিন্তু একদিন। পরের জায়গা, পরের জমি। ঠিক আছে, তো বিষয় হচ্ছে জায়গাটা এখন বর্তমানে একজন মালিক। তো এই যে এই জায়গাটার মধ্যে যে আপনি থাকেন, আপনি বলতেছেন যে কোনো জায়গা নাই, তারপরেও আপনি পরের অন্য মানুষের জায়গায় যে আপনি থাকেন, এটা একটা অন্যায় না? আর আপনি বলতেছেন যে আপনার জায়গা, এটা কেমন কথা? এটা আমারই জায়গা। আপনার জায়গা না এটা, আপনি বললেই তো হবে না। আমি অনেক দিন হলে থাকি আপনি এখানে। অনেক দিন না, আপনি হাজার হাজার বছর ধরে থাকেন, তাতেও আমার কোনো যায় আসে না, কিন্তু এই জায়গাটা আপনি এখন ত্যাগ করে চলে যাওয়া লাগবে, কারণ আপনি এই জায়গাটা থাকার মানে থাকার পর থেকে অনেক রকম সমস্যা হয়। এবং মূল কথায় আসি, যে কথাটা হচ্ছে এই বাড়ির 25-30 বছর আগে একটা মহিলা মারা যায়। হ্যাঁ, এই কাজটা কে করছে? আমি কি কারণে করছিস? আমি তাকে স্বপ্ন দেখাইছিলাম। বেয়াদব, কথা ঠিক করে ক। এই যে যে জায়গাটা যে মারছু, এই মহিলাকে যে মারছু, কি কারণে? ও কি তোর কোনো ক্ষতি করছিল? না, হ্যাঁ? আমি তো তার ক্ষতি করতে চাইনি। তুই ক্ষতি করতে চাস নাই মানে? না, ওই এই বাড়িওয়ালা আমাকে বলছে যে ভাই, আমার বউ কোনো রকম কোনো ক্ষতি করে নাই, কারোর কোনো ক্ষতি করে না, আমার বউ একদম সাদামাটা লোক ছিল। ঠিক আছে, সাদা, একদম সাদা সিধা লোক ছিল, কিন্তু এই যে হারামজাদা, দেখেন কথাবার্তা শোনেন, এগুলো হারামজাদা জিন ছাড়া অন্য কোনো কিছু না। কয় যে এমনি মারছি, আমার কোনো দোষ নেই। তুই কি কারণে মারছিস ওরে? আমি তো ওকে মারতে চাইনি। মারতে চাস নাই? না, তো মারছো কি কারণে? ওর পাপের ফল ও পাইছে। ওর পাপের ফল? হ্যাঁ। ও কি তোর বাপেক মারছে, না তোর ছেলেক মারছে, না না, তোর 14 গোষ্ঠীক মারছে ওই মহিলা? আমি ওকে স্বপ্ন দেখাইছিলাম তোকে কিছু দেব, কিন্তু ও নিজে, আমি একটা শর্ত দিছিলাম, আমার শর্ত পূরণ করলে আমি ওকে অনেক কিছু দিতাম, কিন্তু ও লোভ করে আমার শর্ত পালন করে নাই, একাই আইছে। এই কারণেই ওকে মারছি। শোন, তোরা তো জিন জাতি, আমি জানি সবাই ভালো আবার সবাই খারাপ, অনেক আছে ভালো, অনেক আছে খারাপ। তুই কি কারণে ওই মহিলার স্বপ্ন দেখাবি, আর ওই মহিলা তোর স্বপ্নে পাগল হয় তোর কাছে আসি ধরা দিবি? কি কারণে, কি এমন স্বপ্ন তুই দেখাতিস তারে? সে অনেক টাকার মানুষ হয়ে যায় তো। অনেক টাকার মানুষ হয়ে যাবে, তুই এই মহিলা কি কারণে লোভ দেখাইলি? ওই মহিলার যে বাড়িওয়ালা আছে, এই বাড়ির যে জায়গা, এই জায়গার যে মালিক আছে বাড়িওয়ালা একটা ছেলে, ওরে তুই দেখাইলি না? এই মহিলা কি কারণে ওই দেখাইলি? ছেলেকেই তো আমি চাইছিলাম, ওই মহিলাকে আমি স্বপ্ন দেখাইছিলাম যে তোর ছেলেকে দিলে আমি তোকে অনেক টাকার মানুষ বানিয়ে দেব, অনেক কিছু দেব। কথাবার্তা শোনান, এরকম কিন্তু একটা ঘটনা আমি শুনছিলাম এর আগে। ঠিক আছে, মানে আমাদের পাশের গ্রামে একটা মহিলা কিন্তু মানে এরকম স্বপ্ন দেখতো যে ভাই, 7টা মানে, আমি ওই টাইমে শুনছিলাম যখন আমি মাদ্রাসায় পড়ি, যে কোনো একটা পুরাতন পুকুর পাড়ে 7টা ড্যাগ নাকি মানে রাত্রে জাগে, ঝনঝন ঝনঝন শব্দ হয়। ঠিক আছে, ঝনঝন ঝনঝন শব্দ হয়, ওই শব্দে মানে মানুষ জেগে যায়। এবং কোনো একটা মানে মহিলার এরকম স্বপ্ন দেখায়, তাদের মুখ থেকে আমার শোনা, যে এরকম যদি তোর কোনো ছেলেকে আমার দিস, তাহলে এই 7টা ড্যাগ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, যা যা সবকিছু তোর। এই যে দেখেন একটা লোভ, আসলে কিন্তু এইগুলা মানে বাজে, এগুলা মানে কোনো শয়তান জিনের কুফুরি কাজ সাজি এই কাজের গুলোর মধ্যে পড়ে। তেমনই কিন্তু এই যে একটা, তো তুই যে কাজটা করছিস, ওই মহিলার যে স্বপ্ন দেখাইছিস, ঠিক আছে, হ্যাঁ, কি কারণে স্বপ্ন দেখাইছিস? তুই কি এমন মানে স্বর্ণ অলংকার, টাকা পয়সা ওরে দিবি, আর ওরে মারি ফেললি কি কারণে? মারার কারণটা কি? ওই জিনিস আমার হুকুম ছাড়াই হাত দিছে। তুই কি ওই জিনিসগুলো ওরে দেখাইছিস? হ্যাঁ, ও কি রাত্রে আসছিল তোর কাছে? আসছিল, অনেক নিশিরাত্রে আসতে বলছিলাম, ও আসছিল একাই।
ওর সন্তানকে নিয়ে আসে নাই, এই কারণেই ওকে মারছি। যে কথাটা বললো এই কথাটা কিন্তু এই বাড়ির মালিকও আমারে বলছে যে ভাই মানে রাত্রে আমার কাছে শুয়ে আছে রাত 2টা 2:30টার দিকে, মানে এরকম একটা টাইমে গভীর রজনীতে হঠাৎ দরজা খুলে মানে কোথাও একটা যায়। আমি ভাবছি হয়তো বা ওয়াশরুমে গেছে। তো অনেকক্ষণ হয়ে যায়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়ে যায়, কিন্তু আমার ওয়াইফ ঘরে আসে না। তো আমি লাইট নিয়ে বের হয়ে আসি, দেখি যে এখানে পড়ে আছে। তারপরেই কিন্তু অচেতন অবস্থায় পাওয়া যায় এবং সে কিন্তু মৃত। এই যে কথাটার সাথে মিল দেখেন। তো বিষয় হচ্ছে এই যে একটা অবলা সরলা একটা নারীকে আপনি যেভাবে মারলেন, হুম। এই এইটা কত বড় অন্যায় আপনি জানেন? ন্যায় অন্যায় তো বুঝবো না আমি। কেন? আমার হুকুম অমান্য করলে তাকে মরতেই হবে। আমি তো তাকে মারতে চাইনি, কেন আমার হুকুম অমান্য করলো? আপনার হুকুম কেন অমান্য করলো? হ্যাঁ, সে লোভে পড়ে আমার হুকুম ছাড়াই ওই জিনিসে হাত দেয়, দেখেই সে লোভ করে। আচ্ছা এখন বলেন, এখন আমার কাছে বলেন, ওই মহিলা আপনি মারছেন সবই ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি তো বাধ্যতামূলক হয়তোবা তাকে মারছেন, কিন্তু এই জায়গাটা ত্যাগ করে এতদিনও আপনি যান নাই কি কারণে? কারণ এখানে সেই জিনিসটা আছে, এখনো 3টা জিনিস, গুপ্তধন যাকে বলে, এখনো আছে। সেই জিনিস আমি পাহারা দিই, কেউ তুলতে পারবে না ওই জিনিস, কেউ পারবে না। এই যে কথাটা বললেন গুপ্তধন, হ্যাঁ। তো বিষয় হচ্ছে আমি জানি না কোনোদিন আমার ভাগ্যে আসবে কিনা, মানে এইরকম যে গুপ্তধনের কথা বলি বা শুনি, বা মানে এরকম যে লোভ লালসা দেখায়, এই জিনিসগুলো কিন্তু অনেক খারাপ। ঠিক আছে, লোভ খুবই খারাপ জিনিস। তো বিষয় হচ্ছে এই যে আপনি যে কথাটা বলতেছেন যে উম, এই এই পুকুরেই আছে না? হ্যাঁ, এই পুকুরের তলদেশে আছে। পুকুরের তলদেশে আছে। হ্যাঁ। এটা কি আপনি পাহারা দেন? জি, এটাই পাহারা দিই আমি। তো দেখেন একটা ঘটনার সাথে একটা ঘটনা কতটা মিল। এরকম ঘটনা কিন্তু আগেও আমি শুনছি, প্রত্যক্ষদর্শী হয়তো বা কোনো সময় হতে পারি নাই, কিন্তু আজকে দেখেন মানে কোনো একটা গুপ্তধন, কি গুপ্তধন সেটা আমি জানি না, এবং ওনার মুখ থেকে কিন্তু সেটা শুনবো, অবশ্যই আমি শুনবো। আর ওই মহিলাটা যে লোভ করছিল, লোভের কারণে কিন্তু এই মহিলাটার মৃত্যু হয়। কিছু কিছু ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া, এই যে জিনিসগুলো যে গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে কিন্তু অনেক কিছু থেকে থাকে। ঠিক আছে, অনেক কিছু থেকে থাকে। যেমন এ কিন্তু মানে ওই মহিলাকে লোভ দেখাইছে, মহিলা কিন্তু নিশিরাত্রে আসছে, আসার পরে কিন্তু সে এখানে মারা যায় শুধু লোভের কারণে। এখনো ও বলতেছে যে এই পুকুরের মাঝখানে গুপ্তধন আছে। 3টা আছে না? জি। 3টা আছে। 3টা। এই 3টা আপনি পাহারা দেন। জি। আচ্ছা তাহলে এই 3টা এখানে থাক, আপনি এখান থেকে চলে যান। কখনোই না, যেতে পারবো না আমি। কেন? আমাকে ওই 3টা জিনিস পাহারা দিতেই হবে। পাহারা দিতেই হবে। হ্যাঁ। আচ্ছা, মানে এই জিনিসগুলো যে আপনি পাহারা দেন, এই জিনিসগুলো তো মানুষের চক্ষু আড়ালে থাকে সবসময়, তাহলে আপনার পাহারা দেওয়ার কি দরকার? কিছু মানুষ আছে যে খারাপ, এইগুলার সন্ধানেই থাকে। জানি না, আজকে আমার এক বড় ভাই আছে, আমি কারণবশত তার নামটা আমি উল্লেখ করতেছি না, সেই ভাইয়ের কথাটা আমার অনেক মনে পড়ে যাচ্ছে। কারণ ও বলছে যে ভাই এগুলা কিন্তু আছে, আমি অনেকদিন ধরে সন্ধান করতেছি। ঠিক আছে, তো ভাই আমি কারণবশত আপনার নামটা বললাম না, এবং নামটা কিন্তু মানে এস, ইংলিশ দিয়ে এস এবং বাংলায় দন্তাস্য। ঠিক আছে,
ওই ভাই কিন্তু মানে আমার ভিডিওটা দেখে, প্রতিনিয়ত দেখেন আপনি, আমি তো জানি। কিন্তু বিষয় হচ্ছে ভাই, আপনার কথাটা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে। তো আপনার কথাটা কিন্তু আমি অনেক মিল পাচ্ছি। আপনি যে বলছেন যে ভাই এরকম কিন্তু অনেক কিছু আছে, আপনি তালাশ করেন। ঠিক আছে? তো বিষয় হচ্ছে এই যে আপনি যে ওই মেয়ে নারীকে মারলেন, ওই মহিলাটাকে মারলেন, এ পর্যন্ত এই গুপ্তধনটা কারোর হাতে যায় নাই। না, এটা মানব জাতির জন্য না। এটা মানব জাতির জন্য না। তাহলে আপনি ওরে কি কারণে আপনি মারলেন? ওই মহিলাটা তার কি অপরাধ করেছিল? আপনি তার স্বপ্ন দেখাইছিলেন যে তুই যদি কোনো কিছু দিস তাহলে, বা তোর ছেলের যদি দিস তাহলে কিন্তু তোর এটা দেবো। কি কারণে আপনি এটা বললেন? গুপ্তধন তো দেব না, কিন্তু ওই তিনটা জিনিসের পর তিনটা জিনিস আছে, সেই জিনিস তিনটা ওরে দিতে চাইছিলাম, কিন্তু ওই গুপ্তধনের প্রলোভ করছিল। আর আমি যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা আমি পাই নাই, এই কারণেই ওকে মারছি। তাহলে শোনেন, আমি এখন আপনারে বলি, আপনি গুপ্তধন সহকারে আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে? আপনার কাছে এটাই চাওয়া, যেহেতু মানুষের কোনো কল্যাণে না, আমার ওটা প্রয়োজন নেই বা আমি ওটার উপর লোভ করতেছি না। আমি চাচ্ছি যে আপনি এখান থেকে ওইগুলা নিয়ে আপনি কোথাও চলে যান। সবচাইতে ভালো হবে এটা। ওটা আমারও দরকার নেই, কারোরই দরকার নেই। আপনার প্রয়োজন, আপনি নিয়ে কোথাও চলে যান। অন্য কেউ, আমি বলেছি অন্য কেউ তুলতে পারবে না এগুলা। অন্য কেউ পারবে না। না, আপনি নিয়ে চলে যান, আপনি পাহারা দেন, আপনার জিনিস আমি আপনি নিয়ে পারবো চলে না। যান। একমাত্র পারলে আপনিই পারবেন, কারণ আপনি, আমি বুঝতে পারছি আপনি খুবই ভালো এবং নেককার বান্দা। না ভাই, আমার ওইগুলা, আমার লোভ নাই, আমি ওইগুলা পারবো না। আমি আপনাকে বলতেছি, আপনার জিনিস আপনি নিয়ে অন্য কোথাও চলে আপনি যান। ইয়া করতে পারবেন, কিন্তু আপনি ওইগুলা দিয়ে কাউকে দিতেও পারবেন না, নিজেও ব্যবহার করতে পারবেন না। আমার ওগুলা তোলারই তো প্রয়োজন নাই। আমি ওটা কি কারণে তুলবো? আমার তো মানে ওসব কোনো প্রয়োজনই নেই। আমি চাচ্ছি না যে আমার জীবনে কোনো রিস্ক আসুক। আমার ওসব প্রয়োজনই নেই। আপনার জিনিস আপনি নিয়ে অন্য কোথাও চলে যান। আর না হলে আপনি যদি এখান থেকে না যান, তাহলে আপনাকে মারা ছাড়া আমার কোনো বুদ্ধি নাই। আপনাকে মেরে আমাকে ফেলতে হবে আমার। মারলে আরো ক্ষতি বেশি হবে। এই আচ্ছা, আশেপাশে আপনি কি শুনেছেন যে নতুন বউ বাচ্চা হলে কান্নাকাটি করে, নতুন বউ আসলে অশান্তি হয়, অনেক সমস্যা হয়। একবার চিন্তা করেন, মানে যেটা বলতিছে, আমাকে কিন্তু মানে এই এলাকার মানুষ যথেষ্ট বলছে যে ভাই, আসলে একটা জায়গায় যখন যাই তখন কিন্তু মোটামুটি ওই গ্রামের আশেপাশের মানুষজন কিন্তু জেনে যায় যে আজকে কোনো কবিরাজ আসতেছে আমাদের গ্রামে। ঠিক আছে? মোটামুটি কিন্তু বেশ কিছু মানুষ মানে সাক্ষাৎ করার জন্য চলে আসে। এবং আমিও তাদের সাথে সাক্ষাৎ করি এবং এই জায়গাটার বর্ণনা নিয়েই তার কাছ থেকে। তো উনারা বলতেছে যে ভাই, এই যে পুকুরটা কাটার পর থেকে কিন্তু মানে সচরাচর দেখা যাচ্ছে যে যদি আমাদের আশেপাশে যদি কোনো বাচ্চা হয়, প্রচন্ড কান্না করে। ছোট বাচ্চা, ছেলে মেয়ে প্রচন্ড কান্না করে। এবং মানে কোনো নতুন বিবাহ বিবাহ করার পরে কিন্তু বাচ্চার ঘর থেকে অশান্তি শুরু হয়। ঠিক আছে? এরকম কিন্তু অনেক অহরহ ঘটনা ঘটে। তো এই যে কথাগুলো বলতেছে, তো বিষয় হচ্ছে কি কারণে এটা কি আপনি করেন, নাকি এই যে যে জিনিসটা আছে এটার সাইড ইফেক্ট, মানে এটার কোনো ফলাফল? এটার ফলাফল না, আমিই করি এটা। কারণ আমি চাই একটা ভালো মানুষ আসি, এই জিনিসটা উঠায় দিক, দিলে আমাকে অন্য জায়গায় নিয়ে যায় থুক। কারণ এখানকার মানুষও ভালো না সব সময়। ভাই, আমি কোনো রিস্কে যেতে চাচ্ছি না। বিষয় হচ্ছে আপনার জিনিস আপনি কেমনে পারেন, যেমনে পারেন আপনি এখান থেকে উঠায় নিয়ে চলে যান। অন্য কোথাও কই যাবেন আমি জানি না। আপনি এগুলো সব উঠায় নিয়ে আপনি চলে যান। ঠিক আছে? আপনার সাথে আমার কথা বলার আর ইচ্ছা নাই। আপনি এখান থেকে যান। আপনি ওইগুলা নিয়ে কোথায় যাবেন যান। কিন্তু এখানে আর কোনো জিনিস, কোনো গুপ্তধন আমার কোনো কিছু চাই না, বা এখানেও রাখার দরকার নেই। আপনি সবগুলা নিয়ে এখান থেকে চলে যান। আমি যাব না। আপনি না গেলে আপনাকে মারতে আমার বাধ্য হব। পারবেন না আমাকে মারতে। আপনাকে মারা আমার ওয়ান টাইমের ব্যাপার। ঠিক আছে? আপনার মতো জিন জ্বালাইতে আমার ১ মিনিটও লাগবে না। ঠিক আছে? আপনারা আগুনের তৈরি ১ মিনিটও লাগবে না আপনাদের পোড়াইতে। ১ মিনিটও লাগবে না। ঠিক আছে? কিন্তু আপনারে আমি বলতেছি এখনো সময় আছে। আপনি যে যা আছে, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে ওইগুলা নিয়ে সরেন। এখান থেকে আমাকে চলে যান। মারলে আপনি ওইগুলা তো সরাতে পারবেন না। ওগুলা থাকলে পারে, আপনাকে বলেছি তিনটা গুপ্তধনের মাথায় তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের দ্বারাই তাদের ক্ষতি হবে। একবার চিন্তা করছেন কত বড় কথা?
আচ্ছা, এখন আপনারা বলি, এই যে যে জিনিসটা আছে, আপনি যে জিনিসটার কথা বলতেছেন, এই জি পুকুরের মাঝখানে আছে। জি, আচ্ছা, এটাকে উঠানোর বুদ্ধি কি? এটা ওঠাতে লাগলে অনেক শর্ত আছে। কি শর্ত আছে বলেন? প্রথম শর্ত, এই জায়গায় জোড়া খাসির রক্ত দিতে হবে। রক্ত দিয়ে এই পুকুরের পানি লাল করতে হবে। লাল করার পরে ওই জিনিস উপরে উঠে আসবে। ওই জিনিস আর আমাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায় আপনি ধুতে পারবেন। আর যে তিনটা জিনিসের কথা বলেছি গুপ্তধনের মাথার উপর, ওই জিনিস দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক উপকার করতে পারবেন মানুষের, কিন্তু গুপ্তধন কাউকে দিতে পারবেন না, আপনিও নিতে পারবেন না। শুধু ওই তিনটা জিনিসই পাবেন। কথাগুলো আমার কাছে কেমন যেন মানে অন্যরকম লাগতেছে। এখন উনি যেভাবে কথাগুলো বলতেছে, আসলে আমি এই কারণে বলতেছি যে ওই যে যে জিনিসটার কথা বলতেছে ওটা কি জিনিস সেটা আমি বুঝতে পারছি, এবং উনি বলতেছে যে এখানে ওই আমাকে যদি মারিয়েও ফেলেন তারপরে এখানে যে জিনিসগুলো থাকবে এর একটা রিয়াকশন আপনারা পাবেন। যেমন মানে এই যে বাচ্চার কান্নাকাটি বা এই আশেপাশে যে সব মানে সমস্যা, অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? এই মানে এই যে এখানে যে জিনিসটা আছে এটারই কিন্তু মানে একটা সাইড ইফেক্ট। শুধু বাচ্চার কান্নাকাটি না, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়া, সংসারে আয় উন্নতি হয় না, এরম তিনটা কাজ করতে পারবেন আপনি। এই তিনটা কাজের উপকার হবে। আপনি চাইলে কাউকে দিয়ে পরীক্ষা করাতে পারেন। মানে আপনি যেটা বলতেছেন যে এই গুপ্তধনের মাথায় কোনো একটা তিনটা জিনিস আছে, তিনটার মাথায়। জি তো ওই তিনটা জিনিস দিয়ে আমি যে কোনো কাজ করতে পারবো। জি, আচ্ছা, যে কোনো কাজ বলতে দেখা যাচ্ছে যে সংসারে আয় বরকত নাই, অশান্তি, অশান্তি, আহ, বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী অমিলন, অমিল, এবং দেখা যাচ্ছে যে ঝগড়া সবসময় লেগে থাকে, এইসব ধরনের হ্যাঁ কাজগুলা হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা জিনিস দিয়ে আমি করতে পারবো। জি, এই তিনটা জিনিসের এই তিনটা কাজ। যদি পারেন তাহলে আমি যাব এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন, আমি আমার দর্শকদের সাথে কথা বলি, আপনি কতটুকু কথা বললেন সেগুলো সত্যি নাকি আমি তারপরে ওইগুলো জানার পরে, ঠিক আছে, আমি তারপরে পরবর্তী পদক্ষেপ নেব। কারণ আজকে আমি হুট করে পদক্ষেপ নিতে পারতেছি না, কারণ যেহেতু অনেক মানে অনেক মানে কি বলে আপনার এই স্তর আছে, এর মধ্যে অনেক স্তর আছে, ঠিক আছে, যে আসলে কি কারণে এই এই কাজগুলো করতেছে বা কি কারণে এই ইয়াগুলো হচ্ছে, আমি দরবেশদের সাথে বসবো, বসার পরে কিন্তু এর বিস্তারিত জানবো, জানার পরেই কিন্তু আমি এর পদক্ষেপ নেব, ঠিক আছে? তো ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকবেন এখানকার, যেন আগামীতে কি ঘটে না ঘটে এবং এখানে কি আছে না আছে এই বিষয় আশয়ে আমি এই জিনকে এবং আমার দরবেশ দরবেশ হুজুরকে আমি এখানে সহ উপস্থিত হয়ে এখানকার পরিবেশ সম্বন্ধে আমি জানবো। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ ইনাকে এখান থেকে বিদায় করার পরে আমি দরবেশ হুজুরের সাথে একটু মূল্যবান বৈঠক করব, বৈঠক করার পরে ইনশাল্লাহ একটা সিদ্ধান্তে আসবো। তারপরে পরবর্তীতে অবশ্যই আপনাদের সেই সিদ্ধান্তটা অবশ্যই জানানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবাই শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।